Ladies and gentlemen, welcome to Pierce Foundation. আজকে আমরা রবার্ট ফ্রস্ট নিয়ে আলোচনা করব। রবার্ট ফ্রস্টের একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব গাইস। আর এই কোয়েশ্চেনটা হচ্ছে why does we call Robert Frost as a poet of man or common man? তো ডিয়ার স্টুডেন্টস, ফর ইওর কাইন্ড ইনফরমেশন একটা বিষয় বলতে চাই, সেটা হলো যে এই নোটটা সহ আমেরিকান পোয়েট্রির অন্যান্য নোটগুলো কালেক্ট করতে আমাদের স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া আছে, সেই নাম্বার দুইটাতে তোমরা ফোন করতে পারো, ওয়েবসাইট ভিজিট করতে পারো, অথবা ডিসক্রিপশন বক্সের লিংক থেকেও তোমরা নোটটা পড়ে তারপরে কালেক্ট করতে পারো। তো গাইস, রবার্ট ফ্রস্ট তিনি একজন আমেরিকান পোয়েট, আমেরিকান মডার্ন পোয়েট, অ্যান্ড আই লাইক হিম ভেরি মাচ। স্পেশালি আমার দুইজন কবি খুব জনপ্রিয়, আমার দুইজন কবি খুব প্রিয়। তার মধ্যে প্রথম নাম্বার জন কিটস আর দ্বিতীয় নাম্বার হচ্ছে রবার্ট ফ্রস্ট। তো রবার্ট ফ্রস্ট এর লাইফ ডিউরেশন হচ্ছে 1874 টু 1963। বসন্তীর কাক হচ্ছে অনেক দিন বেঁচেছে, 1874 সাল থেকে 1963 সাল পর্যন্ত। রবার্ট ফ্রস্টকে রিজিওনাল পোয়েট বলা হয়, রোমান্টিক পোয়েট বলা হয়, মডার্ন পোয়েট বলা হয়, পোয়েট অফ হিউম্যান সাইকোলজিক্যাল অ্যানালাইসিস, বিভিন্ন ধরনের ডেজিগনেশন রবার্ট ফ্রস্টের সাথে কিন্তু ম্যাচ করে। তো গাইজ, আজকে আমাদের টপিকটা কি? টপিকটা হচ্ছে যে কেন আমরা রবার্ট ফ্রস্টকে পোয়েট অফ ম্যান অর কমন ম্যান বলবো, এটাই হচ্ছে আমাদের আজকের টপিক। তো রবার্ট ফ্রস্টকে আমরা এই পোয়েট অফ ম্যান অর কমন ম্যান বলার জন্য আমরা একটা ইন্ট্রোডাকশন ক্রিয়েট করতে পারি, লাইক দ্যাট, যে রবার্ট ফ্রস্ট হচ্ছে একজন আমেরিকান মডার্ন পোয়েট এবং তিনি যেভাবে তার সাহিত্যে হিউম্যান ক্যারেক্টার্স এর রিফ্লেকশন করেছেন, তাতে প্রমাণিত হয় যে সে একজন পোয়েট অফ ম্যান অর কমন ম্যান। তো গাইজ, ফার্স্ট পয়েন্ট আমরা যেটা নিতে পারি সেটা হচ্ছে যে স্কেচ অফ হিউম্যান ক্যারেক্টার্স। স্কেচ অফ হিউম্যান ক্যারেক্টার্সের কারণে রবার্ট ফ্রস্টকে আমরা কিন্তু পোয়েট অফ ম্যান আর কমন ম্যান বলতে পারি। দেখো, রবার্ট ফ্রস্টের একটা বিখ্যাত কালেকশন অফ পোয়েট্রি, যেটা বাংলা হচ্ছে কাব্যগ্রন্থ, সেটা হচ্ছে নর্থ অফ বোস্টন। নর্থ অফ বোস্টন এই কাব্যগ্রন্থটা 1914 সালে সর্বপ্রথম প্রকাশিত হয় এবং এই কাব্যগ্রন্থের বিখ্যাত কিছু কবিতা হচ্ছে মেন্ডিং ওয়াল, ব্রিজেস, হোম ব্যারিয়াল, তারপরে হচ্ছে আফটার আপেল পিকিং, এ ধরনের বিখ্যাত কবিতা। তো নর্থ অফ বোস্টন, আসলে বোস্টন কি? বোস্টন হচ্ছে নিউ ইংল্যান্ডের সবচেয়ে বড় শহর। তো এবার প্রশ্ন আসতে পারে, স্যার নিউ ইংল্যান্ড কোথায় অবস্থিত? জি হ্যাঁ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এটা হচ্ছে নর্থ ইস্টার্ন রিজিয়ন অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, কম্পোজড অফ 6 স্টেটস। 6টা রাষ্ট্র নিয়ে নিউ ইংল্যান্ড গঠিত, ঠিক আছে? আর তুমি যদি নিউ লন্ডনের কথা বলো তাহলে এটা সাউথ আফ্রিকায় হবে। দুইটা জেনারেল নলেজের প্রশ্ন শিখে গেলে আলহামদুলিল্লাহ বলো। তো স্কেচ অফ হিউম্যান ক্যারেক্টার্স, আমি কয়েকটা কবিতার নাম বলছি, তোমরা দেখো এখানে কতগুলো চরিত্র পাওয়া যাচ্ছে। যেমন ফার্স্ট কবিতা যদি বলি, দ্য ডেথ অফ এ হায়ার্ড ম্যান, একজন লেবারের কথা বলা হয়েছে, একজন সাধারণ মানুষের চরিত্র অঙ্কন করা হয়েছে। আর এখানে আরো দুইটা ভাইটাল ক্যারেক্টার হচ্ছে ম্যারি আর ওয়ারেন। ম্যারি হচ্ছে কে? ম্যারি হচ্ছে হাউস ওয়াইফ, আর ওয়ারেন হচ্ছে অনার অফ দ্য হাউস। দ্যাট মিনস দ্য হায়ার্ড ম্যান এর মাস্টার হচ্ছে ওয়ারেন। তো এখানে এই যে চরিত্রগুলো যে আমরা পাচ্ছি, দ্য ডেথ অফ এ হায়ার্ড ম্যান, এখানে আসলে কোন ধরনের মানুষের চরিত্র নিয়ে রবার্ট ফ্রস্ট কথা বলছে? দেখো, কমন পিপল, সাধারণ মানুষদের চরিত্র নিয়ে কথা বলছে। কারণ এখানে হায়ার্ড ম্যান একজন লেবারার, একজন সাফারার, তার যে ট্র্যাজিক ইনসিডেন্ট অফ লাইফ অর ট্র্যাজিক ডেথ অফ লাইফ, সেটা নিয়ে কথা বলা হচ্ছে। এরপরে দেখো গাইস, আরেকটা কবিতার নাম বলি, সেটা হচ্ছে মেন্ডিং ওয়াল। মেন্ডিং ওয়ালের মধ্যে দুইটা ক্যারেক্টার রয়েছে, ইয়াং স্পিকার অফ দ্য পোয়েম এবং তার হচ্ছে ওল্ড নেইবার, বৃদ্ধ প্রতিবেশী। এই দুইটা ক্যারেক্টার কিন্তু আমরা পাচ্ছি। এরপরে যদি আমরা যাই একটা কবিতায়, সেটা হচ্ছে হোম ব্যারিয়াল, তাহলে এই কবিতাটাতেও আমরা দুইটা ক্যারেক্টার পাই, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। আফটার আপেল পিকিং, এই কবিতাটাতেও আমরা দেখছি একজন আপেল কালেক্টরের চরিত্রকে, এবং সে আপেল কালেক্ট করে খুব ক্লান্ত। অ্যাকচুয়ালি এই ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডটাকে পুরোপুরি রিফ্লেক্ট করা হচ্ছে। বিটচেসের মাধ্যমে আমরা এই কবিতাটার মাধ্যমে আমরা ফ্ল্যাশব্যাকে মানুষের চাইল্ডহুডটাকে
স্পিকার তার চাইল্ডহুডটাকে রিফ্লেক্ট করছে। সো ইন টোটাল, এবং আমরা জানি আরো একটা জনপ্রিয় কবিতা হচ্ছে রবার্ট ফ্রস্টের স্টপিং বাই উডস অন এ স্নোই ইভিনিং। তো এই কবিতাটার মধ্যেও আমরা কি পাচ্ছি? ক্যারেক্টার পাচ্ছি। দ্যাট মিনস এই যে স্কেচিং অফ হিউম্যান ক্যারেক্টার্স, এই যে মানবীয় চরিত্র কবিতায় ফুটিয়ে তোলা। আর রবার্ট ফ্রস্টের লিটারারি টেকনিকের মধ্যে সবচেয়ে বেশি রিফ্লেক্টিভ যেটা ব্যাপার সেটা হলো ইন্টেরিয়র মনোলগ। নিজের সাথে নিজে ক্যারেক্টারগুলো যে ডিসকাস করে, বারবার নিজেকে প্রশ্ন করে কোনো বিষয়কে নিয়ে, সেই ব্যাপারগুলো। সো ফ্রম দ্য ফার্স্ট পয়েন্ট, স্কেচিং অফ হিউম্যান ক্যারেক্টার্স, রবার্ট ফ্রস্টের এই বৈশিষ্ট্য থাকার কারণে আমরা রবার্ট ফ্রস্টকে পোয়েট অফ ম্যান অর কমন ম্যান বলতে পারি। দ্বিতীয় পয়েন্টে যাওয়ার আগে আরেকটা কথা বলতে চাই, লেকচারগুলো থেকে এতটুকু যদি উপকৃত হও তাহলে অবশ্যই এগুলো তোমার বয়সী এবং তোমার ইয়ারের সবার সাথে শেয়ার করে তাদের উপকার করবে। দিস ইজ ইউর মোরাল রেসপন্সিবিলিটি অ্যাজ এ গুড সিটিজেন অর অ্যাজ অ্যান এডুকেটেড পারসন। ওকে, তোমার শিক্ষিত মানুষ হিসাবে অবশ্যই এটা তোমার একটা মোরাল রেসপন্সিবিলিটি। আর বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করবে, রাইট? ভালো না লাগলে ডিসলাইক করবে, অফকোর্স। তো গাইস, সেকেন্ড পয়েন্ট হচ্ছে সাইকোলজিক্যাল অ্যানালাইসিস। রবার্ট ফ্রস্ট তার কবিতায় কি করেছে? ক্যারেক্টারসগুলোর সাইকোলজিক্যাল অ্যানালাইসিস করেছে। রবার্ট ফ্রস্ট এই সাইকোলজিক্যাল অ্যানালাইসিস থেকে আমরা কিন্তু রবার্ট ফ্রস্টকে রবার্ট ব্রাউনিং এর সাথেও একটা কম্পেয়ার করতে পারি, বাট ডিফারেন্সটা যেটা সেটা হচ্ছে রবার্ট ফ্রস্টের সাইকোলজিক্যাল অ্যানালাইসিস রবার্ট ব্রাউনিং এর সাথে মিল পড়ে না। কারণ রবার্ট ব্রাউনিং এর সাইকোলজিক্যাল অ্যানালাইসিসটা হচ্ছে ফেলিউর এন্ড সাকসেসকে কেন্দ্র করে, বাট রবার্ট ফ্রস্টের সাইকোলজিক্যাল অ্যানালাইসিসটা হচ্ছে কিন্তু অন্য একটা সেন্স থেকে। তিনি ফার্স্ট অফ অল যেটা দেখিয়েছেন রবার্ট ফ্রস্ট, দুই ধরনের ক্যারেক্টার একই কবিতাতে দুই ধরনের ক্যারেক্টার সৃষ্টি করেছে। একটা ক্যারেক্টার কি? একটা ক্যারেক্টার হচ্ছে অ্যাবনর্মাল অ্যান্ড নিউরোটিক ক্যারেক্টার, আর দ্বিতীয় ক্যারেক্টারটা হচ্ছে নর্মাল অ্যান্ড ওয়েল অ্যাডজাস্টেড ক্যারেক্টার। তো ফার্স্ট কবিতাটা যদি আমরা বলি তাহলে যেটা সেটা হচ্ছে মেন্ডিং ওয়াল। এই মেন্ডিং ওয়াল, মেন্ডিং শব্দের অর্থ হচ্ছে কি, মানে রিপেয়ার করা, সংশোধন করা, অর্থাৎ ওয়াল রিপেয়ার করা বা সংশোধন করা এই কবিতাটার টাইটেল। এখানে দুইটা ক্যারেক্টার পাচ্ছি আমরা, একটা হচ্ছে ইয়াং স্পিকার আর আরেকটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ওল্ড নেইবার অফ দ্য স্পিকার। তো এরা দুইজন কি একটা ওয়াল ঠিক করতে এসেছে, আর নেইবার হচ্ছে একটা অ্যাবনর্মাল ক্যারেক্টার, কারণ সে বিশ্বাস করে গুড ফেন্সেস মেক গুড নেইবার্স। ওয়ান্স এগেন, গুড ফেন্সেস মেক গুড নেইবার্স। কিন্তু স্পিকার তাকে বুঝাচ্ছে যে বারবার যে আপনার এই কনসেপশনটা ঠিক না, বাট এ তো নিউরোটিক ক্যারেক্টার, যার কারণে এ বুঝছেই না। আর স্পিকার কিন্তু একটা ওয়েল অ্যাডজাস্টেড ক্যারেক্টার। কি জন্য আমরা তাকে ওয়েল অ্যাডজাস্টেড ক্যারেক্টার বলবো গাইস? এর কারণ হলো যে এরকম একজন ব্যক্তি যাকে অনেকভাবে যুক্তি দিয়ে বোঝানোর পরেও সে যখন বুঝছে না, তখন কিন্তু সে অ্যাডজাস্ট করে নিচ্ছে, সে কিন্তু ভায়োলেশন করছে না বা কোনো ধরনের কোনো যুক্তি তর্কে আর যাচ্ছে না। এরপরে লেটার অন যদি আমরা দেখি, হোম ব্যারিয়াল, এই কবিতাটাতে দুইটা ক্যারেক্টার সৃষ্টি করা হয়েছে। ওয়াইফ হচ্ছে অ্যাবনর্মাল অ্যান্ড নিউরোটিক, অ্যান্ড হাজব্যান্ড হচ্ছে নর্মাল অ্যান্ড ওয়েল অ্যাডজাস্টেড। তো হাজব্যান্ড কি করছে? ওয়াইফের মধ্যে কি অ্যাবনর্মালিটি আছে? দেখো, ডেথ ইজ দ্য ইউনিভার্সাল ল, এটা তো আমরা অস্বীকার করতে পারবো না। তো তার সন্তান, বাচ্চা জন্ম নিচ্ছে আর মারা যাচ্ছে, এতে করে তো হাজব্যান্ডের কোনো দোষ নাই, আছে কি? কিন্তু কনজুগাল লাইফে এই বিষয়টা যখন হাজব্যান্ড নর্মালি অ্যাকসেপ্ট করেছে, ওয়াইফের কাছে এটাকে মানে খুবই আইরনিক্যাল মনে হয়েছে, খুবই হাস্যকর এবং অপ্রাসঙ্গিক মনে হয়েছে, যার কারণে ইরিলিভেন্ট। এই কারণে কি হয়েছে যে এদের মধ্যে কনজুগাল ডিলেমা সৃষ্টি হয়েছে, সংকট সৃষ্টি হয়েছে, এবং শেষ পর্যন্ত কিন্তু কবিতায় মিসআন্ডারস্ট্যান্ডিংটাকে কন্টিনিউ করা হয়েছে। এরপরে তুমি যদি আসো, আরেকটা বিখ্যাত কবিতা হচ্ছে রবার্ট ফ্রস্টের স্টপিং বাই উডস অন এ স্নোই ইভিনিং। এই কবিতাটাতে যে ট্রাভেলার, সেই ট্রাভেলারের একই সত্তার মধ্যে দুইটা ক্যারেক্টার দেখানো হয়েছে। ফার্স্ট অফ অল আমরা ট্রাভেলারকে পাচ্ছি একজন অ্যাবনর্মাল ক্যারেক্টার হিসাবে, নিউরোটিক, প্রচন্ড প্রেশার, তার মনে হচ্ছে পৃথিবীতে সে সবচাইতে দুঃখী মানুষ। এরপরে শেষে তার যে মাইলস্টোন, যে স্পিচ, সেটার মাধ্যমে প্রমাণিত হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে অ্যাবনর্মাল অ্যান্ড ওয়েল অ্যাডজাস্টেড ক্যারেক্টার। প্রথমে কি বলছে? দ্য উডস আর লাভলি অ্যান্ড ডার্ক, মানে মৃত্যুকে আহ্বান করছে। আর পরে লাস্টের দুই লাইনে কি বলছে? and miles to go before I sleep and miles to go before I sleep। এর আগেও দুইটা লাইন আছে, I have promises to keep and miles to go before I sleep and miles to go before I sleep। সো এই দৃষ্টিকোণ থেকে রবার্ট ফ্রস্ট হচ্ছে পোয়েট অফ ম্যান অর কমন ম্যান, কারণ সাইকোলজিক্যাল ডিপ্রেশনটা বেশিরভাগ ক্ষেত্রে কমন ম্যানের থাকে এবং আপার ক্লাস লোকেরও থাকে।
তবে অ্যাবনর্মালিটির ক্ষেত্রে তুমি যদি দেখো তাহলে কিন্তু কমন ম্যানের চাইতে আপার ম্যানের সাইকোলজিক্যাল অ্যাবনর্মালিটি অর নিউরোটিক সেন্স এটা সবচাইতে বেশি। সো আমরা এই দৃষ্টিকোণ থেকে এই ধরনের রিপ্রেজেন্টেশন থেকে রবার্ট ফ্রস্টকে আমরা পোয়েট অফ ম্যান আর কমন ম্যান কিন্তু বলতে পারি। থার্ড পয়েন্ট গাইস, প্র্যাকটিক্যাল রিপ্রেজেন্টেশন অফ দ্য নিউ ইংল্যান্ডার্স, এটা হচ্ছে থার্ড পয়েন্ট। আমি পয়েন্টটা এইভাবে বলছি কেন, যেন তোমাদের মনে থাকে ভালো। আর এই নোটটা কালেক্ট করার জন্য তোমরা আমাদের নাম্বারে ফোন দিলেই পাবে এবং অন্যান্য আমেরিকান পোয়েট্রির সব নোটগুলোই পাবে। ওকে, আমরা প্যাকেজ আকারে এগুলো তোমাদের জন্য প্রস্তুত করেছি। তো যাই হোক, এখানে রবার্ট ফ্রস্ট যেটা করেছে সেটা হচ্ছে সাধারণ মানুষদেরকে উপস্থাপন করেছে এবং নিউ ইংল্যান্ডার্সদেরকে উপস্থাপন করেছে। এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখি, নিউ ইংল্যান্ড মূলত ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার হচ্ছে নর্থ ইস্টার্ন 6টা স্টেট নিয়ে, মানে উত্তর পূর্ব অঞ্চলীয় একটা অঞ্চল যেখানে 6টা রাষ্ট্রের সমন্বয়ে গঠিত। আর এই নিউ ইংল্যান্ড এই রিজনটা কিন্তু বিশেষ করে স্ল্যাভারি সিস্টেমের কারণে ব্যাপকভাবে পরিচিত ছিল এক সময়, এখন আর নেই, এখন সিচুয়েশনটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো মূলত রবার্ট ফ্রস্ট কি করেছে, নিউ ইংল্যান্ডার্সদের যে প্র্যাকটিক্যাল ক্যারেক্টার সেটাকে কিন্তু তার কবিতায় তিনি উপস্থাপন করেছেন। এই জন্য এই রবার্ট ফ্রস্টকে আমরা পোয়েট অফ কমন ম্যান অর রিজিওনাল পোয়েট অফ কমন ম্যান এটাও কিন্তু আমরা বলতে পারি। কিন্তু একটা রিজনের মানুষের সাইকোলজির সাথে আসলে পৃথিবীর সকল মানুষের সাইকোলজি যে একটা সিমিলারিটি থাকে সেটা দেখানো হয়েছে। যেমন রিসেন্ট সার্ভে অফ মেডিকেল সায়েন্সের রিসেন্ট সার্ভেতে এটা ধরা পড়ে যে পৃথিবীতে অ্যাডোলসেন্টদের মেন্টালিটি সারা পৃথিবীতে সবার এক। বয়সের কারণে সাবজেক্টিভ রিয়েলিটি যখন ভিন্ন হতে থাকে তখন মেন্টালিটিগুলো ডাইভার্সিফাইড হতে থাকে। তো রবার্ট ফ্রস্ট এই নিউ ইংল্যান্ডার্সদের ইন্টিমেট রিপ্রেজেন্টেশনের মাধ্যমে সে সারা পৃথিবীর এখন রবার্ট ফ্রস্টকে রিজিওনাল রিপ্রেজেন্টেটর না বলে আমরা ইউনিভার্সাল রিপ্রেজেন্টেটর অফ দ্য ক্যারেক্টার্স তার কবিতায় এটা কিন্তু আমরা বলতে পারি। ওকে গাইস, পয়েন্টটা বুঝতে পেরেছো? আচ্ছা, এবার হচ্ছে নেক্সট যে বিষয়টা, রবার্ট ফ্রস্টের মানুষের কবি বা সাধারণ মানুষের কবি বলতে গেলে কনফ্লিক্ট অফ হিউম্যান হার্ট। দিস ইজ সো মাচ ইন্টারেস্টিং পয়েন্ট ফর মাইসেলফ অ্যান্ড আই হোপ এটা তোমাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। কারণ ইন্টেরিয়র মনোলগ হচ্ছে মানুষের খাসিয়াত, স্ট্রিম অফ কনসিয়াসনেস এটা মানুষের খাসিয়াত। 1913-এ সিগমন্ড ফ্রয়েড কিন্তু কনসিয়াস অ্যান্ড সাবকনসিয়াস স্টেট অফ হিউম্যান মাইন্ড এটাকে কিন্তু আবিষ্কার করে এবং এটা নিয়ে তিনি ইন্টারপ্রিটেশন করে। এবং সিগমন্ড ফ্রয়েডের যে বিখ্যাত গ্রন্থ আছে তোমরা জানো, ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস, এই গ্রন্থেতে কিন্তু তিনি ব্যাপকভাবে এই জিনিসগুলোকে কথা বলেছেন। আর রবার্ট ফ্রস্ট ছোট ছোট কবিতার মাধ্যমে কনফ্লিক্ট অফ হিউম্যান হার্টটাকে ব্যাপকভাবে ফুটিয়ে তুলেছে। আর এর জন্য আমি দুইটা কবিতার রেফারেন্স দেবো তোমাদের। ফার্স্ট কবিতা যেটা সেটা হচ্ছে দ্য রোড নট টেকেন, এই কবিতাটার রেফারেন্স দিব। এখানে একজন পথিক যার সামনে দুইটা রাস্তা, সে কোন দিকে যাবে, হি ইজ টোটালি কনফিউজড। হোয়াট এই কবিতাটার মাধ্যমে যে ফিলোসফি রবার্ট ফ্রস্ট তুলে ধরেছে গাইস, সেই ফিলোসফিটা হচ্ছে যে পৃথিবীতে মানুষের সামনে যখনই একাধিক ডাইভার্সিফাইড রাস্তা আসে তখন সে কনফিউজড হয়ে যায়। যেমন আমরা একটা কাজ করার আগে হাজারো বার নেগেটিভ পজিটিভ সাইড ক্যালকুলেশন করে ইন্টেরিয়র মনোলগের মাধ্যমে, ইন্টেরিয়র মনোলগের আরেকটা টার্ম হচ্ছে ইনডাইরেক্ট ডিসকোর্স, এই ইনডাইরেক্ট ডিসকোর্সের মাধ্যমে কিন্তু কনফ্লিক্টেড। তাহলে দ্য রোড নট টেকেন এই কবিতাটা থেকে আমরা দেখছি কনফ্লিক্ট অফ হিউম্যান হার্ট, যে মডার্ন পিপুলের একটা প্রাইম প্রবলেম ছিল, একটা ফান্ডামেন্টাল প্রবলেম ছিল, সে ফান্ডামেন্টাল প্রবলেমটাকে কিন্তু রবার্ট ফ্রস্ট তার কবিতায় উপস্থাপন করেছেন। এরপরে দ্বিতীয় নম্বর কবিতায় তুমি যদি যাও তাহলে দ্য স্টপিং বাই উডস অন এ স্নো ইভিনিং, হোয়াট এ কনফ্লিক্ট অফ হিউম্যান হার্ট। একবার মৃত্যুকে চাচ্ছে, আরেকবার হচ্ছে জীবনের বাস্তবতায় ফিরে এসেছে। তাহলে এই কনফ্লিক্টটা হচ্ছে মানবতার একটা প্রাইম প্রবলেম। এজন্য একাগ্রচিত্ততার উদ্দেশ্যে কিন্তু রবার্ট ফ্রস্ট এই ধরনের কনফ্লিক্ট অফ হিউম্যান হার্টকে রিপ্রেজেন্ট করেছেন। আর এই কনফ্লিক্ট অফ হিউম্যান হার্ট প্রত্যেকটা মানুষের মধ্যেই আছে। এটা একেবারে ফকির থেকে শুরু করে প্রেসিডেন্ট পর্যন্ত, একেবারে ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত কনফ্লিক্ট অফ হিউম্যান হার্ট কিন্তু রয়েছে। অ্যান্ড দিস ইজ দ্য সুপার এক্সপ্লেনেশন অফ রবার্ট ফ্রস্ট রিগার্ডিং হিউম্যান বিইংস. So from this point of view, we can say Robert Frost is a poet of man or common man. আশা করি তোমাদের কনসেপশন ক্লিয়ার হয়ে গেছে।
পরিশেষে আবারও রিপিট করছি, নোট কালেক্ট করতে চাইলে নম্বরে ফোন দিবা অথবা ওয়েবসাইটের মাধ্যমেও তুমি এটাকে কালেক্ট করতে পারো। আর ভিডিও থেকে যদি তুমি উপকৃত হও গাইস, অবশ্যই তুমি কি করবে, এই ভিডিওটাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবে, তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যাদের ট্রান্সলেটিং পাওয়ার ভালো আছে তারা নোট কালেক্ট না করলেও পারবে, এই লেকচারটাকেও ট্রান্সলেট করে শুধু কোটেশন 2-4টা সেট করে নেবে, তাহলেই তুমি 7 to 8 মার্কস পাওয়ার যোগ্যতা গেইন করবে। আশা করি তোমাদের কনসেপশন ক্লিয়ার। নমো ছোড়ে, হ্যাভ এ গুড ডে, লাভ ইউ সো মাচ।